আজকের ইলেকট্রোস্ট্যাটিক্স পার্ট 4 ভিডিওতে গাউসের উপপাদ্য সম্পর্কে আলোচনা করা হবে। গাউসের উপপাদ্য বোঝার জন্য দুটো ভৌত রাশি সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। একটি হলো এরিয়া ভেক্টর এবং তড়িৎ ফ্লাক্স। এখন আমরা এরিয়া ভেক্টর নিয়ে আলোচনা করব। ক্ষেত্র ভেক্টর। ফিজিক্সে বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে আমরা ক্ষেত্রটিকে বা এরিয়াটিকে ভেক্টর হিসেবে ধরে নিই। যেমন আমাদের এক্ষেত্রে গাউসের উপপাদ্য বোঝার জন্য বিভিন্ন ক্ষেত্রফলকে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর হিসেবে বিবেচনা করব, যে ক্ষেত্রে তার ক্ষেত্রফলের মানের সাথে সাথে ক্ষেত্রটার অভিমুখও থাকবে। আমরা এস ক্ষেত্রফলের একটি পৃষ্ঠতল এখানে নিয়েছি। এস ক্ষেত্রফল একটি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস ধরলাম। এই ডিএস ক্ষেত্রফলের অভিমুখ বা ডিরেকশান ওই ডিএস ক্ষেত্রফলের উপর নর্ম্যাল বা অভিলম্বকে ধরা হয়, অর্থাৎ ডিএস ক্ষেত্রফলের ওপর যে লম্ব হবে অভিলম্ব, সেটাই হচ্ছে ওই ক্ষেত্রের অভিমুখ। তাহলে এখানে ডিএস ক্ষেত্রফলের অভিমুখ হলো এন, যেটা ওই ক্ষেত্রের সঙ্গে অভিলম্ব বা লম্ব। তাহলে এখন এই ক্ষেত্রের মান হচ্ছে ডিএস আর অভিমুখ হচ্ছে এন ক্যাপ। তাহলে এই ক্ষেত্রটাকে পুরোপুরি ভালোভাবে প্রকাশ করতে হলে, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ডিএস ভেক্টর সমান এন ক্যাপ ডিএস, অর্থাৎ মান এবং অভিমুখ দুটোই উল্লেখ করতে হচ্ছে। তাহলে এখানে ডিএস ভেক্টর হলো এন ডিএস, অর্থাৎ এন হচ্ছে তার এন ক্যাপ হচ্ছে ক্ষেত্রটির অভিলম্ব এবং ডিএস হচ্ছে ক্ষেত্রটির মান। তাহলে কোনো একটি রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ভেক্টর রাশিকে তার মান এবং অভিমুখ দুটোই উল্লেখ করতে হয়। এখানে আমরা তা দেখিয়েছি। সহজভাবে বলতে গেলে যে কোনো একটি ক্ষেত্রকে ভেক্টর হিসেবে বিবেচনা করতে গেলে তার অভিমুখকে আমাদেরকে কনসিডার করতে হবে, মান এবং অভিমুখ দুটোকেই কনসিডার করতে হবে। তাহলে ডিএস কোনো ক্ষুদ্র ক্ষেত্রকে ভেক্টর হিসেবে বিবেচনা করতে গেলে ডিএস ভেক্টর সমান এন ক্যাপ ডিএস। এন ক্যাপ হলো ওই ক্ষেত্রের ওপর লম্বভাবে অঙ্কিত অভিমুখ। তাহলে আমরা এরিয়া ভেক্টরকে চিহ্নিত কিভাবে করব, যে কোনো একটা ক্ষেত্র ডিএস তার বাইরের দিকে যে লম্ব অঙ্কন করব এন ক্যাপ, তো বাইরের দিকে অঙ্কিত লম্ব দ্বারাই আমরা ডিএস ভেক্টরকে প্রকাশ করব এন ক্যাপ ডিএস। এখন আমরা পড়ব তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স বলতে বোঝায় যে কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। অর্থাৎ কোনো একটা ক্ষেত্র, আমরা কোনো একটি তল নিলাম, এই তলের সঙ্গে ঠিক লম্বভাবে যতগুলি বলরেখা অতিক্রান্ত হবে, সে বলরেখার সংখ্যাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখাকে তড়িৎ ফ্লাক্স বলে। অথবা কোনো তলের তড়িৎ ক্ষেত্রে কোনো তলের পৃষ্ঠ সমকলের মানই হলো ওই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। পৃষ্ঠ সমকল বলতে ই ডট ডিএস, অর্থাৎ তড়িৎ বলরেখা এবং যেই তলের ভেতর দিয়ে তড়িৎ বলরেখা অতিক্রান্ত হচ্ছে তার যে ডট প্রোডাক্ট, তার ইন্টিগ্রেশনই হলো পৃষ্ঠ সমকল। এই পৃষ্ঠ সমকলের মানই হলো তড়িৎ ফ্লাক্স বা ফাই। তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে ডিনোট করা হয়, ফাই। তাহলে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, তার ইন্টিগ্রেশন, অর্থাৎ পৃষ্ঠ সমকল হলো তড়িৎ ফ্লাক্স।
তাহলে ম্যাথমেটিক্যালি আমরা তড়িৎ ফ্লাক্সকে তড়িৎ বলরেখা এবং ক্ষেত্র ভেক্টরের ডট প্রোডাক্টের ইন্টিগ্রেশন হিসেবে আমরা প্রকাশ করি, বা ফাই ইকুয়াল টু ই ডিএস কস থিটা। এখানে থিটা হলো ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে ই এবং ডিএস এর মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে ফাই ইকুয়াল টু হবে ফাই ম্যাক্স। অর্থাৎ যদি ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে ওই ক্ষেত্রের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম বলরেখা অতিক্রান্ত হবে বা তড়িৎ ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে। আবার তাহলে কখন 0 ডিগ্রি হবে? এটা হচ্ছে ডিএস এর ডিরেকশান, আর এরই সঙ্গে এই তলের সঙ্গে লম্বভাবে যদি ইলেকট্রিক ফিল্ড যায় তাহলে ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে হবে ফাই ম্যাক্সিমাম। কিন্তু যদি থিটার মান 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে এটা হচ্ছে ডিএস এর ডিরেকশন, ডিএস এর ডিরেকশন ক্ষেত্র তড়িৎ তলের ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন, আর এইভাবে বলরেখা যাচ্ছে ক্ষেত্রের ডিরেকশনের সঙ্গে লম্বভাবে। তাহলে দেখা যাচ্ছে যে তলের সঙ্গে কোনো তড়িৎ ফ্লাক্স বা বলরেখা জড়িত হচ্ছে না, সেক্ষেত্রে ফাই ইজ ইকুয়াল টু হবে 0 অর্থাৎ মিনিমাম। তাহলে যখন ডিএস এর সঙ্গে ই এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স জড়িত তড়িৎ ফ্লাক্সের মান হয় 0, আর যখন ই এবং ডিএস এর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তখন তড়িৎ ফ্লাক্সের মানটা হয় সর্বোচ্চ। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্র ভেক্টর হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি, আর তড়িৎ ফ্লাক্স যেহেতু দুটো ভেক্টর রাশির ই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি এবং ডিএস ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট, তাই ফাই হলো স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। তাহলে ফাইয়ের বা তড়িৎ ফ্লাক্সের ফাই সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিএস। তাহলে ফাইয়ের একক ই এর একক এবং ডিএস এর একক। ই এর একক আমরা জানি নিউটন পার কুলম, আর ডিএস এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে ফাইয়ের একক হবে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 1। এটা হচ্ছে ফাইয়ের একক বা তড়িৎ ফ্লাক্সের একক, নিউটন মিটার স্কোয়ার বা কুলম ইনভার্স 1 और ভোল্ট পার মিটার। কারণ ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হয় ই ইজ ইকুয়াল টু ডিভিডিএক্স বা ভি ইজ ইকুয়াল টু ই ডট ডিএক্স। তাহলে নিউটন পার কুলম ইন্টু মিটার, তাহলে ভোল্ট হলো নিউটন পার কুলম ইন্টু মিটার, আর এখানে হচ্ছে তাহলে মিটার স্কোয়ার করলে মিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে এর একক ভোল্ট পার মিটার। তাই ফাইয়ের একক হয় ভোল্ট পার মিটার অথবা নিউটন মিটার স্কোয়ার পার কুলম ইনভার্স 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফাইয়ের একক হচ্ছে ই হচ্ছে ডিভিডিএক্স, ভি হচ্ছে পোটেনশিয়াল, তাহলে ডিভি বাই ডিএক্স হচ্ছে ডিএক্সের একক মিটার, আর ডিএক্স হচ্ছে ডিস্টেন্সের একক মিটার, ভোল্ট পোটেনশিয়ালের একক ভোল্ট, ডিএস হচ্ছে মিটার স্কোয়ার, কাটাকুটি ভোল্ট মিটার, সরি ভোল্ট পার মিটার নয় ভোল্ট মিটার হবে। তাহলে ফাইয়ের একক হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট পার মিটার বলেছিলাম, ভোল্ট পার মিটার নয় ভোল্ট মিটার। তড়িৎ ফ্লাক্সের এককটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে হয় আমরা তড়িৎ ফ্লাক্সের একক হিসাবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম ইনভার্স মনে রাখবো,
অথবা ভোল্ট মিটার, এটা মনে রাখবো। এবং মনে রাখবো যে তড়িৎ ফ্লাক্স হলো একটা স্কেলার কোয়ান্টিটি, যেটা তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং এরিয়া ভেক্টরের পৃষ্ঠ সমাকল বা কোনো তলের সঙ্গে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে দ্বারা ডিনোট করা হয়। তাহলে ফাইয়ের মাত্রা কী হবে? নিউটন মিটার স্কোয়ার বাই কুলম। তাহলে নিউটন মানে হচ্ছে বল, mlt -2 ইন্টু মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার, আর কুলম মানে হচ্ছে চার্জ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময় আইটি। তাহলে এখানে দাঁড়াবে এম এল কিউ t-2, এটা কি আর একটা হবে t-3 আর আই ইনভার্স, এটি হবে তড়িৎ ফ্লাক্সের মাত্রা ml কিউ t-3 আই ইনভার্স। এখন আমরা পড়ব গাউসের উপপাদ্য। তাহলে এই উপপাদ্য অনুসারে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/0 গুণ। তাহলে বদ্ধ তল বলতে ধরো একটা সিলিন্ডার যদি আমরা কনসিডার করি, তাহলে সিলিন্ডারের এই বক্রতল এবং তার এই দুই সমতল দিয়ে আবৃত ভেতরের অংশটাকে একটা বদ্ধতল হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এই বদ্ধতলের ভিতরে যদি আমরা কোনো একটা চার্জ কিউ রাখি, তাহলে ওই বদ্ধতলের মধ্য দিয়ে চার্জ একটা কিউ রাখলাম, তাহলে বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে কিউ টোটাল মোট চার্জের 1/ε0 গুণ, অর্থাৎ q/e0। তাহলে ফাই ইকুয়াল টু q/e0 বা ε0, এটাই হচ্ছে গাউসের উপপাদ্য। তাহলে ফাই ইকুয়াল টু আবার জানি আমরা E.ds। তাহলে আমরা এটাকে ভালোভাবে লিখতে পারি যে E.ds ইজ ইকুয়াল টু কিউ ইন ভেতরে, অর্থাৎ ইনক্লোজড বাই ε0, q/0 ইন ε0। তাহলে কোনো বদ্ধতলের মধ্যে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মানটা কেমন হবে না, তো ওই চার্জ এবং ওই চার্জের 1/ε0 গুণ, অর্থাৎ কোনো একটা চার্জের মান এবং ওই ε0 মান যদি আমরা জানতে পারি, তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সের মানটা বের করতে পারবো চার্জ এবং ε0 মান থেকে। তাহলে ε0 মান হচ্ছে 8.85 × 10⁻²12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে কিউ এবং E0 এর মান আমরা বসালেই ফাইয়ের মান বা তড়িৎ ফ্লাক্সের মান পাবো। তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা কোনো একটা চার্জ এবং Q0 এর মানের মাধ্যমে তড়িৎ ফ্লাক্সের মান বের করতে পারি। তাহলে গাউসের উপপাদ্য আমাদের কি কাজে লাগে? তাহলে গাউসের উপপাদ্য থেকে আমরা অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করি। তাহলে যে ক্ষেত্রে কুলম্বের সূত্র বা সুপারপজিশন প্রিন্সিপাল, যেটা উপরিপাতের নীতি প্রয়োগ করা সম্ভব হয় না, সেই সব ক্ষেত্রগুলো নিয়ে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা সহজে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। যেমন কোনো একটি গোলকের ভিতরে কিউ একটি চার্জ আছে, তাহলে গাউসের উপপাদ্য হচ্ছে E.ds ইজ ইকুয়াল টু q/ε0, বা গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল ds ইজ ইকুয়াল টু হয় বা E.ds ইজ ইকুয়াল টু q/ε0। টোটাল ds অর্থাৎ মোট ক্ষেত্রফল কত হবে? E4πr², আর হচ্ছে এর ব্যাসার্ধ, বা q/ε0 বা E ইজ ইকুয়াল টু হবে q/ε0 1/4πr², বা E ইজ ইকুয়াল টু 1/4π সাজিয়ে লিখলে q/r²। তাহলে দেখা যাচ্ছে যে গাউসের উপপাদ্য থেকে সহজেই আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারছি। তাহলে এটা আমি গোলকের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম। এইভাবে বিভিন্ন
আকৃতির তলের ক্ষেত্রে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী পৃষ্ঠ সমকল = Q/ε0। এই পৃষ্ঠ সমকল নির্ণয় করার জন্য আমাদের উপযুক্ত আকৃতির একটি বদ্ধতল কল্পনা করতে হয়। পৃষ্ঠ সমকলটা সহজে নির্ণয় করার জন্য উপযুক্ত শেপের একটি বদ্ধতল কল্পনা করতে হয়। এই তলকে গাউসীয় তল বলে। যেমন যে লম্বা কোনো সিলিন্ড্রিক্যাল শেপের রড থেকে আর ডিস্টেন্সে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সুবিধার জন্য এই পি বিন্দুকে ঘিরে একটা তল কল্পনা করতে হয়। তাহলে ধরে নিই যে এটা আমরা সিলিন্ডারের চং আকৃতির যে বদ্ধতল কল্পনা করেছি তার উপরেই এই পি বিন্দুটি অবস্থান করছে এবং এই তলের সঙ্গে যে বেষ্টিত আধান, সেই বেষ্টিত আধান বের করে আমরা সহজেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে পারবো। এইভাবে আমরা গাউসীয় তলকে কল্পনা করি। গাউসের উপপাদ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। ফার্স্ট হচ্ছে যে গাউসের উপপাদ্য শুধুমাত্র বদ্ধতলের ক্ষেত্রেই প্রযোজ্য। শুধুমাত্র বদ্ধ তলের ক্ষেত্রেই প্রযোজ্য। সে বদ্ধতলের আকৃতি যাই হোক না কেন, সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল বা কিউবিক্যাল। 2 নম্বর হচ্ছে যে গাউসের উপপাদ্যে যে চার্জ রয়েছে কিউ, এই চার্জটা হলো যে ওই বদ্ধতলের মোট আধান এবং সেটা বদ্ধতলের ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে, মিডিলে থাকতে পারে, সাইডে থাকতে পারে, ধারে থাকতে পারে, যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। তাহলে বেষ্টিত আধান বদ্ধতলের ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যখন আমরা কোনো বদ্ধতল কল্পনা করি তখন বদ্ধতলের ভেতরে কিছু চার্জ থাকে, বাইরে কিছু চার্জ থাকে। কিন্তু গাউসের উপপাদ্যে যদিও বলা হয় যে ভেতরের অভ্যন্তরে অবস্থিত চার্জের মোট আধান বলা হলেও, কিন্তু যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব তখন বদ্ধতলের বাইরের চার্জ এবং বদ্ধতলের ভেতরের চার্জ দুটোর যোগফলই সামটা আমরা নেব। অর্থাৎ কিউ ইনসাইড থাকবে প্লাস কিউ আউটসাইড। অর্থাৎ এই বদ্ধতলের বাইরের চার্জও নেব আমরা, প্লাস ভেতরের চার্জও নেব, দিয়ে হবে কিউ টোটাল। যদিও গাউসের উপপাদ্যে শুধু ভেতরের চার্জটাকেই কনসিডার করা হয়েছে। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশন শিখব। কীভাবে ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশন করব। এটা একটি বদ্ধতল নেওয়া হয়েছে যার ভেতরে Q1 -Q2 এবং Q3 চার্জ আছে। তার ক্ষেত্রে টোটাল কিউ ইনসাইড হলো Q1 প্লাস -Q2 প্লাস Q3, এটা টোটাল চার্জ পেলাম। তাহলে ফ্লাক্স ফাই হবে কিউ ইনসাইড বাই ε0। কিউ ইনসাইড হচ্ছে এটা Q1 - Q2 প্লাস Q3 বাই
ইপসিলন নট। এইভাবে আমরা তড়িৎ ফ্লাক্স বের করব। তাহলে কোনো একটি ঘনক বা কিউবের ভেতরে একটি চার্জ একদম সেন্টারে অ্যাট দ্য সেন্টারে কিউ চার্জ রাখা হলো, তাহলে ওই ঘনক দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বা নির্গত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? তাহলে ফাই ইজ ইকুয়াল টু হবে কিউ টোটাল, মানে কিউ ইনসাইড বাই ইপসিলন নট। তাহলে প্রত্যেকটা তাহলে এটা হচ্ছে টোটাল ঘনক থেকে নির্গত টোটাল তড়িৎ ফ্লাক্স। এখন যদি বলে যে প্রত্যেকটা সারফেস দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে 6 সারফেস দিয়ে 6 ফেসেস দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে কিউ বাই ইপসিলন নট। তাহলে 1 ফেস বা একটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সের মান হবে কিউ বাই 6E0। তাহলে সেক্ষেত্রে কিউ ইচ ফাই ইচ ইজ ইকুয়াল টু হবে কিউ বাই 6 ইপসিলন নট। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, আর এটা হবে টোটাল ঘনক থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স। কোনো একটা আমরা এখানে অর্ধগোলক নিয়েছি, তাহলে অর্ধগোলকের এই জায়গায় বা এই পজিশানে একটি চার্জ রয়েছে। তাহলে এক্ষেত্রে যখন কোনো ওপেন সারফেস থাকবে তখন আমরা ফাই কী করে বের করব, তড়িৎ ফ্লাক্স কী করে বের করব? এক্ষেত্রে আমাদেরকে এমন একটা তল আরেকটি কল্পনা করতে হবে যাতে চার্জটা মিডিলে থাকে। তাহলে এখানে আমরা আর একটা হেমিস্ফিয়ার কমপ্লিট করলাম, দিয়ে পুরো একে স্ফিয়ার বানালাম। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার্জটা মিডিলেই রয়েছে। তাহলে সেক্ষেত্রে স্ফিয়ারের ক্ষেত্রে ফাই হবে কিউ বাই ইপসিলন নট, আর হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ফাই হবে ফাই হেমিস্ফিয়ার, আর একটা ফাই স্ফিয়ার। ফাই হেমিস্ফিয়ারের ক্ষেত্রে হবে ফাই স্ফিয়ার বাই 2। তাহলে ফাই স্ফিয়ারের ক্ষেত্রে কত পেয়েছিলাম? কিউ বাই ইপসিলন নট আর বাই 2, তাহলে কিউ বাই ইপ0। তাহলে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ফাই পাবো আমরা কিউ বাই 2 ইপসিলন নট। এরকমভাবে আমরা বিভিন্ন শেপের সারফেসের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ফাই বের করতে পারি। এখন আমরা এই গাউসের উপপাদ্যকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে এখন আমাদের আছে গাউসের উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একটি দীর্ঘ ঋজু তার নিতে হবে যার সমগ্র দৈর্ঘ্য বরাবর চার্জ সুষমভাবে বণ্টিত রয়েছে। এবি একটি লম্বা দীর্ঘ ঋজু তার যার সমগ্র দৈর্ঘ্য বরাবর আধান দ্বারা সুষমভাবে আধান বণ্টিত রয়েছে। এখন এই তার থেকে দীর্ঘ তার থেকে কোনো একটা বিন্দুতে ধরি, এই বিন্দুতে পি বিন্দুতে আমাদেরকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। ধরলাম যে এই দীর্ঘ তার এবি থেকে পি বিন্দু দূরত্ব আর। এখন ওপি সমান আর ব্যাসার্ধের একটি চোঙাকৃতির গাউসীয় তল কল্পনা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে এবি সমান এল দৈর্ঘ্যের একটি ঋজু তার, যার থেকে ওপি ইজ ইকুয়াল টু আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে এবি ইজ ইকুয়াল টু এবি তারের আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা সমান হয় মোট চার্জ কিউ বাই তারের দৈর্ঘ্য এল, কিউ বাই এল। তাহলে আমরা এখানে আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা বের করলাম, বা কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল। আমরা কিউটা বের করে রাখলাম। এখন এই পি বিন্দুতে চোঙের বক্রতলের উপর একটি ডিএস তল কল্পনা করলাম, যার অভিমুখ এই দিকে লম্ব বরাবর, তলের সঙ্গে লম্ব বরাবর। এখন ই ডট ডিএস এদিক বরাবর ই বের করতে হবে, আর ডিএসের ডিরেকশানও এইদিকে।
তাহলে ই ডট ডিএস সমান ই ডিএস ইজ ইকুয়াল টু ই ইন্টু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এল। এল হচ্ছে চোঙের দৈর্ঘ্য আর আর হচ্ছে চোঙের ব্যাসার্ধ। 2 পাই আর এল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। ই ইজ ইকুয়াল টু 2 পাই আর এল। তাহলে ই ডট ডিএস এর মান হচ্ছে ই ইন্টু 2 পাই আর এল। এখন গাউসের উপপাদ্য অনুসারে গাউসের উপপাদ্য অনুযায়ী ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট। তাহলে ই ডট ডিএস এর মান পেয়েছি ই ইন্টু 2 পাই আর এল, ই ইন্টু 2 পাই আর এল, আর কিউবের মান পেয়েছি ল্যামডা এল। তাহলে ল্যামডা এল বাই ইপসাইলন নট। দেয়ার এল এল কাটলো, তাহলে আমরা পেলাম এখানে ই ইজ ইকুয়াল টু 1/2 পাই আর ইন্টু ল্যামডা বাই ই জিরো। তাহলে এটাই হবে যে সুষমভাবে আয়ত দীর্ঘ ঋজু তারের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের দিন গাউসের উপপাদ্যে আর একটা প্রয়োগ আছে যে সুষম গোলকের ক্ষেত্রে, ওটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। এর পরের ভিডিওতে আমি তোমরা কেমন চেষ্টা করছো সেটা দেখব, দিয়ে একটু আলোচনা করে দিয়ে আমরা ধারকত্ব চ্যাপ্টার শুরু করব।